So welcome dear student to the class 12 chemistry. আজকের ক্লাসে আমরা আবার টেস্ট পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানসার ডিসকাশন করতে চলেছি স্টার্টিং ফ্রম অর্গানিক এবং তোমাদের পুরো এই ক্লাসটা ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো কোয়েরি বা ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও। সো আমরা চলো ক্লাসটা শুরু করি। ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি খুব ভালো করে অবজার্ভ করবে। চলো আমরা 2015 এর পেপার সলভ করছি। দেখো 2015 এর যে পেপারটা এসেছিল সেখানে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি, যেটা তোমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে ফ্রম কোশ্চেন নাম্বার 2G। কোশ্চেন নাম্বার 2G এর কোশ্চেন একটা দিয়েছে, বলছে অ্যারেঞ্জ দ্য কম্পাউন্ড ইন ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি। দিয়েছে দেখো ফেনল, প্যারানাইট্রোফেনল, নেক্সট দিয়েছে দেখো প্যারামিথক্সিফেনল, আর একটা দিয়েছে দেখো বেনজাইল অ্যালকোহল। এদের বলেছে কি অ্যাসিডিটি অর্ডার এবং ডিক্রিজিং অর্ডার, এটাও ভালো রাখতে হবে, অ্যাসিডিটি ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। এর একটা কোশ্চেন দিয়েছে, আর একটা কোশ্চেন দিয়েছে how you are going to prepare this molecule, how you are going to prepare this molecule with the help of Williamson synthesis। মানে this is an ether, so Williamson ether synthesis এ কিভাবে এই মলিকিউলটাকে বানাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে কোশ্চেনগুলো আজকে আমরা কমপ্লিট করছি এখান থেকে অনেক কোশ্চেনই দেখবে তুমি এক্সামে কমন পাবে, তো সেই জন্য এই কোশ্চেনগুলো খুব ভালো করে অবজার্ভ করো। সো হোয়াট উইল বি দ্য অ্যাসিডিটি অর্ডার অফ দিস ফোর মলিকিউলস। তো এরকম টাইপের কোশ্চেন দিলে প্রথমে কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন করার জন্য প্রথমেই তোমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে অ্যাপ্রোচ অফ থিংকিং। তার মানে ফার্স্টেই অ্যাসিডিটি অর্ডার বলেছে মানে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে ছোট করে একটা নোট দিয়ে লিখো, অ্যাসিডিটি ডিপেন্ড করে, অ্যাসিডিটি ডিপেন্ডস অন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত তোমার বাড়বে তত তোমার অ্যাসিডিটি বাড়বে, আর it is inversely proportional to EDG, that is electron donating group. So with the increase of electron donating group acidity decreases. So two things you need to remember, acidity increases with the incorporation of electron withdrawing group and acidity decreases with the incorporation of electron donating group. So that is a basic thing. এবার তোমাকে দেখো চারটে কম্পাউন্ড বলে দিয়েছে, that is a normal phenol, তারপরে বলেছে দেখো প্যারা পজিশন একটা নাইট্রো গ্রুপ প্যারানাইট্রোফেনল, তারপরে দিয়েছে দেখো প্যারামিথক্সিফেনল, তারপরে দেখো দিয়েছে দেখো বেনজাইল অ্যালকোহল। তো এই চারটে কম্পাউন্ডে তোমাদের কি বলেছে অ্যাসিডিটি অর্ডার লিখতে বলেছে। তো তুমি ভালো করে নোটিস করে দেখো এখানে যে নাইট্রো গ্রুপটা রয়েছে সেই নাইট্রো গ্রুপটার একটা মাইনাস আর এফেক্ট রয়েছে। এই মাইনাস আর এফেক্ট মানে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বুঝতেই পারছো। আর প্যারামিথক্সি যে গ্রুপটা রয়েছে সেটা প্লাস আর এফেক্ট রয়েছে, তার মানে প্লাস আর এফেক্ট প্লাস থাকলে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, বুঝতে পারছো। তাহলে তুমি যদি ভালো করে নোটিস করে দেখো যে এইটার অ্যাসিডিটি সবথেকে বেশি হবে, এটা তুমি বুঝতে পারছো, কারণ এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ক্যারি করছে। আর এটার অ্যাসিডিটি সবথেকে কম হবে কারণ এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ক্যারি করছে। আর এটার এই দুটো অ্যাসিডিটি নিশ্চয়ই মিডলে থাকে। এবার তুমি ভেবে দেখো ফেনল আর বেনজাইল অ্যালকোহল এই দুটোর মধ্যে কার অ্যাসিডিটি তোমার মনে হচ্ছে বেশি হবে। ভালো করে যদি নোটিস করে দেখো অ্যাসিডিটি আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, অ্যাসিডিটি ডিপেন্ড করে স্টেবিলিটি অফ কনজুগেট বেস, স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তার মানে তোমার কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে অ্যাসিডিটি তত বেশি বাড়বে। তার মানে তুমি যদি ভালো করে নোটিস করে দেখো ফেনলের কনজুগেট বেসটা কি হবে, এখান থেকে একটা H+ বার করে দাও, কনজুগেট বেস অলওয়েজ H+ বার করে আমরা বার করি, তাহলে এখান থেকে যদি H+ টা বেরিয়ে যায় তাহলে ফেনল থেকে কি হবে বলো, ফেনক্সাইড হবে। আর এখানে যদি তুমি H+ টাকে বার করে দাও
তাহলে এটা কি হবে বলো, এখান থেকে H প্লাস এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে CH2 মাইনাস, হ্যাঁ কি না বলো? এখানে O মাইনাসটা দেখো কিছুটা হলো রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু এখানে O মাইনাসটা কি রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে? আচ্ছা, তাহলে কনজুগেট বেস কোথায় রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে? ফেনলে, তাই তো? আর এখানে বেঞ্জাইল অ্যালকোহলের যে কনজুগেট বেস সেটা দেখো রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে না। বিকজ অফ দ্যাট রিজন যদি তুমি অ্যাসিডিটি অর্ডার বার করতে চাও তাহলে অ্যাসিডিটি কার বেশি হবে? ফেনলের বেশি হবে। তার মানে তুমি বুঝতেই পারছো প্রথমে কি হবে, প্যারানাইট্রোফেনল, তারপরে কি হবে ফেনল, কারণ কনজুগেট বেসটা রেজোন্যান্স স্টেবিলাইজ, তারপরে কি হবে বেঞ্জাইল অ্যালকোহল, তারপরে কি হবে প্যারামিথল। তার মানে তোমার অর্ডারটা কি হবে বলো, ডিক্রিজিং অর্ডার বলে, ডিক্রিজিং মানে বেশি থেকে কমে লিখতে হবে, তার মানে প্যারানাইট্রোফেনল সবথেকে বেশি হবে। দেন কি হবে, ফেনল হবে, দেন কি হবে বেঞ্জাইল অ্যালকোহল হবে, দেন কি হবে প্যারামিথক্সিফেনল। আমি আবার দেখো জিনিসের ইলাবোরেশনটা করে দিই। প্যারানাইট্রোফেনলের অ্যাসিডিটি কেন বেশি বললাম? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন withdrawing nitro group showing minus R effect, and you all know that acidity increases with the incorporation of electron withdrawing group. Now after that phenol and benzyl alcohol এর কম্পারিজনটা কিসের রেসপেক্টে করলাম? ফেনল আর বেঞ্জাইল অ্যালকোহলের রেসপেক্টে আমরা বললাম অ্যাসিডিটি ডিপেন্ড করে স্টেবিলিটি অফ কনজুগেট বেসের উপর। কারণ আমি আগেই বুঝে গেছি ফেনল আর বেঞ্জাইল অ্যালকোহল there is no incorporation of electron donating বা withdrawing group into it। তুমি যদি ফেনল আর বেঞ্জাইল অ্যালকোহল দেখো, বেঞ্জিন রিংয়ে দেখো কোনো গ্রুপ কিন্তু অ্যাটাচ নেই ইলেকট্রন ডোনেটিং বা উইথড্রয়িং, তার ফলে সেখানে অ্যাসিডিটিটা ইন্টারমিডিয়েট হবে। আর প্যারামিথক্সির অ্যাসিডিটি সবথেকে কম কেন? কারণ তার রেসপেক্টে বললাম ডিউ টু দ্য প্রেজেন্স অফ মিথক্সি গ্রুপ at the para position which will show plus R effect which is electron donating। তো এর ক্ষেত্রে অ্যাসিডিটি সবথেকে কি হবে বলো, কম। তার মানে এই দুটো কম, এটা বেশি এটা কম করে নিলাম, মাঝখানে ফেনল বা বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে কেউ থাকবে। এবার ফেনল আর বেঞ্জাইল অ্যালকোহলের কম্পারিজনটা করলাম ইন টার্মস অফ স্টেবিলিটি অফ কনজুগেট বেস। এর কনজুগেট বেসটা আমি কি দেখতে পাচ্ছি এখানে, রেজোন্যান্স স্টেবিলাইজ। কি দেখতে পাচ্ছি এটা, রেজোন্যান্স স্টেবিলাইজ। তাহলে রেজোন্যান্স স্টেবিলাইজ হচ্ছে বলে আমি কি বললাম, যত কনজুগেট বেস স্টেবল হবে তত তার অ্যাসিডিটি বাড়বে। সেজন্য ফেনলের অ্যাসিডিটি বেঞ্জাইল অ্যালকোহলের থেকে বেশি, কারণ বেঞ্জাইল অ্যালকোহলের যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে। হলো? আচ্ছা, এবার দেখো উইলিয়ামসন ইথার সিনথেসিসে এই ইথারটা বানাতে বলেছে। কিভাবে আমি ইথারটা বানাবো? খুব সিম্পল, দেখো কিছুই না। তার মানে তোমার কাছে ইথার যে মলিকিউলটা দেওয়া আছে এখানে তোমার দুটো লিংকেজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই কার্বন অক্সিজেন লিংকেজ, এটাকে তুমি এ নাম দাও, আর একটা এই কার্বন অক্সিজেন লিংকেজ, এটাকে তুমি বি নাম দাও। আর আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিসটা আমি একবার মনে করিয়ে দিই কি করা হয়। উইলিয়ামসন ইথার সিনথেসিসে আমরা একটা বেসিক্যালি সোডিয়াম অ্যালকক্সাইড মলিকিউল নিই, তার সাথে অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন করে। কারণ আমার কাছে যদি এরকম একটা সোডিয়াম অ্যালকক্সাইড মলিকিউল থাকে, তার সাথে যদি আমি একটা অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন করাই, এই O মাইনাসটি কি আরে অ্যাটাক করে, এক্সট্রা বেরিয়ে যায় এবং আমি আর ও আর প্রাইম এই ধরনের ইথারটা পাই। এবং এই পুরো রিঅ্যাকশনটা কিসে হয়, ড্রাই ইথার মিডিয়ামে। তাহলে কি নিই, সোডিয়াম অ্যালকক্সাইড নিই আর অ্যালকিল হ্যালাইড নিই। O মাইনাসটি কি আরে অ্যাটাক করে, এক্সট্রা বেরিয়ে। এবং এটা পিওরলি একটা কি রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, কারণ দেখো ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে, ব্যাক সাইড অ্যাটাক মানে SN2, এবং তুমি ইথার মলিকিউল পাবে। তার মানে তোমার কাছে এই ইথার যখন বানাতে বলেছে তখন তোমার কাছে এই বন্ডটাকে তুমি যদি একবার ক্লিক করো তাহলে তোমার কাছে একটা অপশন আসছে কি, এইটা একটা ধরো তোমার হতে পারে অ্যালকিল হ্যালাইড, এটা ধরে নাও একটা বিআর দিয়ে দাও, এক্স মানে বিআর দিয়ে দাও, আর এইটা যেহেতু অক্সিজেনের সাথে কানেক্টেড আছে দেখে নাও, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এই একটা পসিবিলিটি হতে পারে। আর একটা পসিবিলিটি কি হতে পারে, যদি বি ক্লিভেজটা করো, তার মানে এই ক্লিভেজটা যদি করো তাহলে এইটা একটা অ্যালকিল হ্যালাইড হতে পারে, CH3CH2Br, আর এটা একটা অ্যালকোহল হতে পারে, CH3CCH3CH3OH। হ্যাঁ কি না? আমরা বললাম কি রিঅ্যাকশনটা ব্যাক সাইড অ্যাটাক ফলো করছে মানে কি SN2 হচ্ছে, আর SN2 রিঅ্যাকশনে কি হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই অর্ডারটা ফলো হবে। অ্যালকিল হ্যালাইডে নিশ্চয়ই 1 ডিগ্রি হলে তার রেট সবথেকে বেশি হবে। তার মানে এই যে অ্যালকিল হ্যালাইড সেটা যদি 1 ডিগ্রি হয় তাহলে রেটটা ফার্স্ট হবে। তুমি যদি কম্পেয়ার করো, এই যে তুমি যদি ক্লিভেজটা এরকম ভাবে করো, ক্লিভেজ এটাকে বলা হয় রেট্রো সিনথেসিস। কি বলা হয় বলো তো,
রেট্রো। নরমালি আমরা যখন কোনো একটা অর্গানিক রিঅ্যাকশন বা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করি একটা অ্যারো দিই যেখানে আমরা প্রোডাক্টকে ডাইরেক্টলি দেখাই। এখানে এই রকমের একটা অ্যারো দেওয়া হয়েছে, এটাকে বলা হয় রেট্রো অ্যারো। রেট্রো অ্যারো দিয়ে তুমি প্রোডাক্ট দেওয়া থাকলে রিঅ্যাকট্যান্ট কি কি হতে পারে ভাবতে পারো। তার মানে তোমার এই প্রোডাক্টটা দেওয়া ছিল, তুমি ক্লিভেজ করে কি কি রিঅ্যাকট্যান্ট হতে পারে সেটা তুমি ভেবে নিলে। এটাকে বলা হয় রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ। তাহলে তোমার কাছে ইদার এই অপশনটা আছে এ বা এই অপশনটা আছে বি, কোনটা কারেক্ট তোমাকে ভাবতে হবে। তুমি বললে কি SN2 রিঅ্যাকশন হয় মানে 1 ডিগ্রি সিস্টেম হতে হবে, মানে অ্যালকিল হ্যালাইডটা কি হতে হবে 1 ডিগ্রি। তুমি দেখো এখানে যে অ্যালকিল হ্যালাইডটা আছে এটা কত ডিগ্রি 3 ডিগ্রি। এখানে তোমার যে অ্যালকিল হ্যালাইডটা আছে কোনটা, তবে নিশ্চয়ই তাহলে তোমাকে কোন অ্যালকিল হ্যালাইড নিতে হবে এটা, আর এই অ্যালকোহলটা নিতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তারপরে তোমার যে রিঅ্যাকশনটা হবে উপরটা নিচে দিয়ে দেখাই। তুমি বুঝতেই পারছো যে তার মানে এই অ্যাপ্রোচটা কারেক্ট অ্যাপ্রোচ, এটা কারেক্ট অ্যাপ্রোচ নয়। তাহলে তুমি প্রথমে নিয়ে নাও এই অ্যালকোহলটা, এই অ্যালকোহলের মধ্যে সোডিয়াম মেটাল দিয়ে দাও, তাহলে কি হবে সোডিয়াম অ্যালকোক্সাইড হবে, এই হাইড্রোজেনটা সোডিয়াম দিয়ে রিপ্লেস হবে, এটা ONA হয়ে যাবে সোডিয়াম অ্যালকোক্সাইড, এটাকে বলে সোডিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। তারপরে দেখো ইথাইল ব্রোমাইড দিয়েছো, তাহলে এই O মাইনাসটা গিয়ে এই কার্বনের ব্যাক সাইডে অ্যাটাক করবে, বিয়াটা বেরিয়ে যাবে। তাহলে তুমি কি পেয়ে গেলে, তুমি এই রকমের কম্পাউন্ড পেয়ে গেলে OCH2CH। দেখে নাও নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট প্রবলেম বলেছে which reagent would be used to distinguish between secondary and tertiary alcohol, বলো দেখি কি। এটারই থার্ড প্রবলেম, which reagent is used to distinguish between secondary মানে 2 ডিগ্রি and tertiary alcohol। সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করার জন্য কি রিএজেন্ট ইউজ করবে, খুব ভালো কোশ্চেন। এটা হয়ে গেছে তলারটা। কি রিএজেন্ট বলো, লুকাস রিএজেন্ট ইউজ করব, লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট মানে কি বলো, খুব ইম্পর্টেন্ট, জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl ইউজ করলে তাকে লুকাস রিএজেন্ট বলা হয়। এটা হবে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। আমরা কি বলেছিলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে মানে প্রাইমারি সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহল, তার মধ্যে যদি টারশিয়ারি অ্যালকোহল হয় সেটা খুব ফাস্ট রেটে রিঅ্যাকশন হবে, সেকেন্ডারি অ্যালকোহল 5 মিনিটের মধ্যে রিঅ্যাকশন হবে, আর টারশিয়ারি অ্যালকোহল এত রিঅ্যাকশনটা লেট করে করে যে আমাকে হিট দিতে হয় টু গেট আওয়ার ডিজায়ার্ড প্রোডাক্ট। তার মানে আমাদের কাছে যদি এরকম তুমি এরকম রিঅ্যাকশন লিখে দেবে, এই হচ্ছে ধরো তোমার কাছে টারশিয়ারি অ্যালকোহল যদি থাকে, এটাকে বলে টারবিডিটি টেস্ট। কি বলা হয়, তুমি দাও, তাহলে this OH will be replaced by Cl, এখানে লিখে দেবে টারবিডিটি। Turbidity appears due to the generation of this alkyl halide.
so turbidity appears very quickly. এটা যদি তোমার কাছে 2 ডিগ্রি অ্যালকোহল থাকে that which will be replaced by chlorine, so turbidity appears within 5 minutes. So which reagent is used to distinguish secondary and tertiary? Reagent এর নাম কি বলো? Lucas reagent. দুটো কম্পাউন্ড দিয়েছে, এদেরকে বলছে কি করে সেপারেট করবে বা ডিস্টিংগুইশ করবে, হাউ টু ডিস্টিংগুইশ। ভালো কোশ্চেন। With a chemical test you need to answer. বলছে এটা যে কোশ্চেন নাম্বার, এটারই অর্ডার কোশ্চেন, হাউ টু ডিস্টিংগুইশ the following compound by a chemical test. Number 1, methanol and ethanol. Number 2, phenol and anisole. তারপরে বলেছে given, এটা হয়ে গেছে, give an example of Riemann-Diemann reaction. Riemann-Diemann থাকবেই পরীক্ষায়, এটা ল্যাঙ্গুয়েজে দিয়েছে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ দেবে না, এখানে তোমাকে রিঅ্যাকশন ফর্মে দিয়ে দেবে। এ বলছে পরের কোশ্চেনটা, give one example of Riemann-Diemann reaction. Give one example of Riemann-Diemann reaction. খুব ভালো করে পড়ে দেবে Riemann-Diemann reaction. তাহলে প্রথমটা কি হবে বলো, মিথানল আর ইথানলকে কি করে ডিস্টিংগুইশ করবে? নাম্বার 1, মিথানল মানে CH3OH আর ইথানল মানে CH3CH2OH। তাহলে কি হবে, কি দিয়ে আমরা সেপারেট আউট করতে পারবো? আয়োডোফর্ম টেস্ট। আর আয়োডোফর্ম টেস্ট খালি কার্বনিল নয়, অ্যালকোহলও রেসপন্ড করে। কোন অ্যালকোহল রেসপন্ড করে? যাদের মধ্যে এই গ্রুপটা থাকে CH3CH2OH, যাদের মধ্যে এই গ্রুপটা থাকবে তারা কি করবে? হ্যালো ফর্ম করবে। তার মানে সেই সমস্ত অ্যালকোহল উইল রেসপন্ড টু হ্যালো ফর্ম রিঅ্যাকশন which contains this group। তাহলে দেখো এই গ্রুপটা কোথায় আছে? ইথানলে আছে। কারণ ইথানলকে তুমি কি এরকম লিখতে পারো? আগে দেখে নাও, CH3CHOH হাইড্রোজেন লিখতে পারো তো? তাহলে এই গ্রুপটা তো চলে আসছে। তাহলে এটাকে যদি তুমি আয়োডিন NaOH দিয়ে ট্রিট করো তাহলে that will give you iodoform, বাট এটাকে যদি তুমি যেহেতু এই গ্রুপটা নেই এখানে, এটাকে I2NaOH দিয়ে ট্রিট করলে নো iodoform। ওকে, নেক্সট বলেছে দেখো ফেনল আর অ্যানিসোল। এটা তো তোমরা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস দিয়ে বলতে পারবে। ফেনলিক ওইচের টেস্ট করেছো না? ফেনলিক ওইচের টেস্ট, এর মধ্যে দেখো ফেনলিক ওইচটা আছে, এর মধ্যে তো ফেনলিক ওইচ নেই।
তার মানে এখানে যদি নিউট্রাল ফেরিক্লোরাইড দাও কি হবে, নিউট্রাল FeCl3 যদি দাও তাহলে গ্রিন বা ভায়োলেট, গ্রিন অর ভায়োলেট প্রেসিপিটেট। আর এখানে যদি দাও, এটা কিসের টেস্ট, ফেনলিক OH, মনে পড়েছে? আর এর মধ্যে তো ফেনলিক OH নেই, তার মানে এর মধ্যে নিউট্রাল FeCl3 দিলে কোনো টেস্ট হবে না, নো প্রেসিপিটেট, নো PPT। তোমরা প্রেসিপিটেট কথাটাই লিখবে, PPT লিখবে, হয়েছে? আচ্ছা, give one example of Raymer-Tiemann reaction, তোমরা পড়েছো। এটা তলায় হয়ে গেছে লেখাটা। দু রকমের, একবারে রাইমার-টিম্যানটাই তোমাকে বলে দিই কি হয়। ফেনল যদি থাকে, ফেনলের মধ্যে নাম্বার 1 NaOH, নাম্বার 2 ক্লোরোফর্ম দিয়ে যদি ট্রিট করা হয়, এটা হয়ে যায় ONA, এটা হয়ে যায় CHO, তারপরে H3+ দিয়ে ট্রিট করলে বা ডাইলুট HCl দিয়ে ট্রিট করলে এটা হয়ে যায় স্যালিসাইলডিহাইড। পরীক্ষায় কনভার্সন দেয় ফেনল টু স্যালিসাইলডিহাইড মানে রাইমার-টিম্যান, কিন্তু এটা মাথায় রাখবে কি ইউজ করতে হয়, ক্লোরোফর্ম ইউজ করতে হয়। এটা ফেনল থেকে কি পেলে, স্যালিসাইলডিহাইড। আরেকটা বুঝতে পারো, ফেনল আর রাইমার-টিম্যান টাইপ রিঅ্যাকশন, এটাও পরীক্ষায় আছে। NaOH, নাম্বার 2 কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে দাও, এটা হচ্ছে ONA, COOH, তারপর H3+ দিয়ে দাও, এটা হচ্ছে OH, COOH, তবে এটা কি হয়ে যাবে, স্যালিসাইলিক অ্যাসিড। দুটো রিঅ্যাকশন করে রাখবে, দুটো রিঅ্যাকশনে দেখো বোর্ডে আলাদা করে কনভার্সন হয়ে এসেছে, এটা আমরা যেরকম করে রাখলাম প্লাস এটা একবার থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখে আসি। नेक्स्ट क्वेश्चन पे देखो, ABCD आइडेंटिफिकेशन टाइप ऑफ क्वेश्चन, HA क्वेश्चन বলছে একটা অর্গানিক কম্পাউন্ড A যার মলিকিউলার ফর্মুলা বলেছে C7H7NO, C7H7NO, এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড A আছে। when treatment with P2O5 that will give you a compound B. Reaction of both A and B with lithium aluminum hydride, reaction of both A and B with lithium aluminum hydride in C, তাহলে A and B with lithium aluminum hydride, that will give you C. Acid hydrolysis of both A and B affords benzoic acid. A and B acid hydrolysis means H3O+, that will give you, that will afford benzoic acid, POH, this benzoic acid. Now বলছে identify ABC with reason, ABC কি হবে বার করতে হবে, বলো। P2O5 হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। P2O5 এর কাজ কি, ডিহাইড্রেট করা, ডিহাইড্রেট মানে সিস্টেম থেকে কি বার করবে, ওয়াটার। তার মানে এটা তোমার বুঝে নেওয়া উচিত, যেটা ইনডাইরেক্টলি বলছে এখান থেকে যদি ওয়াটার বেরিয়ে যায় তাহলে তুমি বি কম্পাউন্ডটা পাবে। এ কম্পাউন্ডটা কি হতে পারে, C7H7 থেকে তো বুঝতে পারছো একটা বেনজিন রিং হবে, আর কি হতে পারে যেখান থেকে ওয়াটার বেরিয়ে গেলে আমরা বি পাবো,
এখান থেকে যদি ওয়াটার বেরিয়ে যায় তার মানে এখানে ফর্মুলাটা কি হবে C7H2 মানে H5 হয়ে যাবে, হ্যাঁ কি না, N হয়ে যাবে। এই যে দেখো তুমি কিছুই নেই, দেখো যদি ওয়াটার বেরিয়ে যায় তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরোলে কি হবে, এটা H5 হয়ে যাবে, C7 যেরকম ছিল থেকে যাবে, অক্সিজেনটা বেরিয়ে যাবে, তাই না, কিছুই নেই। তবে বি এর ফর্মুলা নিশ্চয়ই C7H5N হবে, এটাই সবাই আগে বুঝে নাও তারপরে করবে, এটাই সবাই ভাববে, কিন্তু এরকম ভাবে যদি করতে চাও তাহলে খুব চাপে পড়ে যাবে। কারণ এখানে ওয়াটার যদি বেরোয় কিরকম ভাবে এই বি কম্পাউন্ডটা পাবে, সেই বি এর রেসপেক্টে নেক্সট দুটো স্টেটমেন্টও বলেছে, এ আর বি কে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডিউস করো তাহলে সি পাবে, আবার এ আর বি কে হাইড্রোলিসিস করলে সি ডাবল এইচ পাবে। তার মানে অ্যাসিডিক মিডিয়াম হাইড্রোলিসিস করলে কার সি ডাবল এইচ হয়, যদি এটা সিএন হয়। এটা তো আগের দিনই করালাম। যদি তোমার কাছে আরসিএন থাকে H3O+ দাও, দেখো খাতায় দেখো লেখা আছে RCOH হয়, সায়ানাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, বাবা দেখছে দেখো দেখো ভালো করে দেখো পড়ানো আছে, সায়ানাইড থেকে অ্যাসিডিক হাইড্রোলিসিস করে কার্বক্সিলিক অ্যাসিড, আগের দিনই করেছি দেখো, সায়ানাইড হাইড্রোলিসিস করে সি ডাবল, তার মানে এটা থেকে হাইড্রোলিসিস করে সি ডাবল হচ্ছে, মানে এটা নিশ্চয়ই সায়ানোবেনজিন হবে, তার মানে এর মধ্যে কেউ একজন সায়ানোবেনজিন আছে। তার মানে এবার ভেবে দেখো যে বিটা তো নয়, আমি এ আর বি এর মধ্যে কেউ একজন তো সায়ানোবেনজিন হবে, বুঝতেই পারছি, কে সায়ানোবেনজিন হবে, কে সায়ানোবেনজিন হতে পারে ভাও, বি বি সায়ানোবেনজিন হতে পারে, কেন, এই জন্যই হতে পারে কারণ ভালো করে নোটিস করে দেখো কম্পাউন্ড এটা যেটা ছিল তার মধ্যে অক্সিজেন ছিল, আর তুমি হাইড্রোলিসিস করে যেটা হাইড্রোলিসিস করে বেনজোইক অ্যাসিড পাচ্ছ সেখানে কিন্তু কোনো অক্সিজেন নেই, তার মানে অক্সিজেনটা নিশ্চয়ই এতে আছে, সেটাই তো বলে দিয়েছে, তার মানে বিতে তো অক্সিজেন নেই, তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু বি এর স্ট্রাকচার যে এটাই হবে, এই ফর্মুলা যে এটাই হবে সেটা তুমি কনফার্ম নাও, তো সেই জন্য বিটা কি হবে, তাহলে বিটা হয়ে যাচ্ছে সায়ানোবেনজিন, এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, এর মধ্যে অক্সিজেন থাকবে না। তাহলে এটা কি হবে, এর মধ্যে ওয়াটার অ্যাড করে দাও না, এর মধ্যে যদি ওয়াটার অ্যাড করে দাও তাহলে এটা হয়ে যাবে, ওয়াটার অ্যাড করবে কি করে যদি কম্পাউন্ড এটা হয়, বেনজামাইন, বেনজামাইন থেকে কি হয় দেখো, এই হাইড্রোজেনটা আর এই অক্সিজেনটা ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, তাহলে এটা কি হবে, বেনজামাইন হবে, বিটা কি হবে, সায়ানোবেনজিন হবে, এ আর বি কে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডিউস করলে সি পাবে, সিটা কি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে যদি রিডিউস করো কি হবে, এটা হয়ে যাবে CH2H2, এটা কি হয়ে গেল সি, তাহলে এ কি হলো বেনজামাইন, বি কি হলো সায়ানোবেনজিন, সি কি হলো PHCH2H2 বেনজাইন হবে। কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। আমরা কি জানি সায়ানাইড কে যদি রিডিউস করি, RCN কে যদি রিডিউস করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কি হয়, RCH2NH2 হয়, আবার RCONH2 যদি থাকে অ্যামাইড, সেটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করি কি হয়, RCH2NH2 হয়। ভালো কোশ্চেন, দুটো দিয়ে দেখো RCH2NH2 কমন, সেই জন্য ওটাকে সি বলেছে, বুঝতে পেরেছো, তাহলে এটা বুঝতেই পারছো এটা কিন্তু C7H5N এই ফর্মুলার সাথে ম্যাচ করছে। না ম্যাচ করে যাচ্ছে তো, হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে, কারণ C7H5N যদি হয় তাহলে দেখো এখানে কটা কার্বন, 6টা কার্বন, 7টা কার্বন, 5টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো ভালো কোশ্চেন, নেক্সট বলছে আইডেন্টিফাই
এ বি সি ডি ই এফ, বাবা ভালো করে সেই এ বি সি ডি ই এফ দিয়েছে হয়েছে। এটা হয়ে গেছে, তলারটা তো হয়ে গেছে, আর উপর থেকে উপরেরটা হয়ে গেছে। হ্যাঁ ওকে, আইডেন্টিফাই এ বি সি ডি ই এফ। এটা দেখ নিজেরা কর, আইডেন্টিফাই থাকবে এখান থেকে যে যে কোশ্চেন গুলো করছো সব পরীক্ষায় থাকবে, এত ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই এ টু এফ। নাম্বার 1 কতবার আমরা করেছি দেখো, আর সিও NH2 দিয়েছে, বলছে ব্রোমিন KOH, ব্রোমিন অবলিক KOH দিয়ে বলছে A, কি হবে? নাম্বার 2 নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনে বলেছে মুলিকেনবার্গার, জিনডাস্ট দিয়ে বলেছে NH4Cl, দেন বলেছে অ্যাকোয়াস ইথানল, এটা সলভেন্ট ETH, আর বলেছে হিট, বলছে তুমি বি পাবে, বি এর মধ্যে টলারেন্স রিয়েজেন্ট, তবে একই জিনিস, প্রত্যেকবার একই জিনিস জিজ্ঞেস করছে, টলারেন্স রিয়েজেন্ট। সি পাবে, সি তে বলেছে অর্গানিক প্রোডাক্টটাকে লিখতে হবে, অর্গানিক প্রোডাক্ট। নেক্সট থার্ড কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েছে, N2+ Cl-, এখানে বলেছে HBF4 দেয়া হলো, নাম্বার 2 হিট দেয়া হলো, you'll get D, what will be D? নেক্সট বলেছে ইনকমাইন ডাইমিথাইল অ্যানিলিন, এটাকে অ্যাকোয়াস NaNO2, আর ডাইলুট HCl দেওয়া হলো E, আর লাস্টেরটা বলেছে অ্যানিলিন দিয়ে বলেছে পার অ্যাসিড দেওয়া হলো CF3COOH F। আইডেন্টিফাই এ টু, ভালো কোয়েশ্চেন। প্রত্যেকটা টোটাল দেখো 6টা প্রোডাক্ট লিখতে হবে উইথ ইন্টারমিডিয়েট, প্রত্যেকটার জন্য কি আছে বলো, হাফ নাম্বার, 3 মার্কস। ওকে, প্রথমটা কি বলো, অ্যামাইড থেকে ব্রোমিন কে হয়েছে, মানে কি হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন HB কি হয়, এখান থেকে এটা বেরিয়ে যায়, তাহলে কি হবে RNH, তাই না? সেকেন্ডলি বলেছে, তাহলে এটা হয়ে গেল A। নেক্সট বলেছে নাইট্রোবেনজিনের জিনডাস NH4, এটা কি মুলিকেনবার্গার, কি হবে PHNH হয়েছে, ফিনাইল হাইড্রোক্সিলামিন। তারপর টলারেন্স রিয়েজেন্ট দিলে কি হবে, নাইট্রোসোবেনজিন হবে, অর্গানিক প্রোডাক্টটা লিখতে বলেছে, তাহলে সি হচ্ছে নাইট্রোসোবেনজিন। 3 নম্বর কোশ্চেনটা তো খুব ইজি, HBF4 দিলে কি হবে, এটা প্রথমে হবে N2+ BF4-, তারপরে হিট দিলে ফ্লুরোবেনজিন, তাহলে এটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি ডি টা ফ্লুরোবেনজিন, কারণ হিট দেয়া আছে। আচ্ছা 4 নম্বরে বলেছে যে ইনকমাইন ডাইমিথাইল অ্যানিলিন aqueous NaNO2 HCl that will generate electrophile NO+, তাহলে NO+ টা কোথায় অ্যাড হবে, প্যারা পজিশন, তাহলে এখানে যদি ইনকমাইন ডাইমিথাইল অ্যানিলিনটা লিখবো, তার প্যারা পজিশন এখানে NO2 টা অ্যাড হবে, প্যারা নাইট্রোসো ইনকমাইন ডাইমিথাইল অ্যানিলিন। আর এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পার অ্যাসিড দিয়ে অ্যানিলিনকে বলে অক্সিডেশন, পার অ্যাসিড দিয়ে অ্যানিলিনকে অক্সিডেশন করলে কি হবে, নাইট্রোবেনজিন। নরমালি স্টুডেন্টরা জানে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন হয়, কিভাবে হয় বলতো, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন SNHCl, আর এখানে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন দিয়েছে, কিভাবে হবে, পার অ্যাসিড দিয়েছে,
হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, হাইড্রোজেন রিমুভ হয়ে অক্সিজেন অ্যাড হবে, তার মানে কি অক্সিডেশন। এই কনভার্সনগুলো পরীক্ষায় থাকবেই থাকবে, একদম কনফার্ম থাকবে, এগুলো পরীক্ষায় থাকবেই থাকবে। বুঝেছেন? উপরেটা মুছে দিই, উপরে গুলো এই সময় যেগুলো পড়াচ্ছে একদম সিওর থাকো পরীক্ষাটা। আচ্ছা, বলছে ডি গ্লুকোজের স্ট্রাকচার ড্র করো এবং how the structure differ from the D fructose। বলছে এটা কোশ্চেন নাম্বার I, draw the structure of D glucose, বারবার বলেছে মনে রাখবে, draw the structure of D glucose, how does structure this structure differ from D fructose, খুব ইম্পর্টেন্ট আছে। বলো draw the structure of D glucose, how does this structure differ from D fructose। তো দুটোরই স্ট্রাকচার ড্র করতে বলেছে। গ্লুকোজের স্ট্রাকচার ড্র করার জন্য আমরা কি রুল বলেছিলাম, 2 1 2 2। তারপর প্রথমে ফিসারে একদম উপরে CHO আর এখানে CH2H দিয়ে দেবে, তাহলে 2 1 2 2 মানে এই পাশে রাইট হ্যান্ড সাইডে OH, 1 মানে লেফট হ্যান্ড সাইডে OH, আবার 2 মানে রাইট হ্যান্ড সাইডে OH, আবার রাইট হ্যান্ড সাইডে OH দিয়ে দাও, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। তাহলে এটা কি, যেহেতু CH2H এর রেসপেক্টিভ OH টা রাইট সাইডে আছে, তার মানে এটা ডি গ্লুকোজ। আচ্ছা, যদি তোমাকে বলতো এই গ্লুকোজ ড্র করো তাহলে কি করতে, মিরর ইমেজ করে দিতে। ভেরি গুড। আর ডি ফ্রুক্টোজ মানে কি বলতো, ডি ফ্রুক্টোজ মানে এখানে কিটোজ গ্রুপ, কিটোন গ্রুপটা থাকবে, তার মানে CH2H C ডাবল বন্ড, তারপরে দেখো CH2H, আর বাকি এখানে যেরকম পজিশন গুলো ছিল সেরকম থেকে হবে, এটা পাশে OH, এই পাশে OH, এই পাশে OH, বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে। এটা যে ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচারকে কি করে তোমাকে বলেছে যে কি করে ডিফারেন্সিয়েট করবে, দেখো এটা হচ্ছে অ্যালডোজ। অ্যালডোজ কেন, কারণ এখানে অ্যালডিহাইড আছে, এটাকে বলা হয় অ্যালডোজ। আর এখানে দেখো কি আছে বলো তো, কিটোন, তবে এটা কি বলা হয়, কিটোজ। Due to the presence of aldehyde, you can call it aldose. Due to the presence of ketone group, you are calling it ketose. বাকি দেখো স্ট্রাকচারটা পুরোপুরি সেম। দেখো ভালো করে নোটিস করে একটা জিনিস দেখে নাও, এই যে পার্টটা আর এখানেও দেখো এই পার্টটা, দুটোর ক্ষেত্রে কি দেখো সেম আছে, নোটিস করো। খালি এখানে এইটা কিটোন হয়ে গেছে আর এই অ্যালডিহাইডটা CH2 হয়ে গেছে। থাকবে, দেখো এগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি এবং এখান থেকে এই সব কোশ্চেনগুলো পরীক্ষায় থাকবে, একদম কনফার্ম। এর সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা কোশ্চেন দিয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ডিন্যাচুরেশন অফ প্রোটিন। এর সাথে এই কোশ্চেনটা দিয়েছে, হোয়াট ইজ ডিন্যাচুরেশন অফ প্রোটিন। বলতে পারবে, বায়োলজির জিনিস। হোয়াট ইজ ডিন্যাচুরেশন অফ প্রোটিন।
বলো দেখি, what is denaturation of protein? কিভাবে? Always remember, protein molecules reacts or protein molecules carry out its action at optimum temperature and optimum pH value. If you alter the temperature and the pH value, the structure of protein changes. This is called denaturation of protein. Denaturation মানে changes of structure. প্রোটিনের একটা স্ট্রাকচার আছে, এবং তোমরা ছোটবেলাতে এনজাইম পড়তে গিয়ে পড়েছো এনজাইমগুলো কি হয়, প্রোটিনিয়াস, জেনারেলি প্রোটিনিয়াস, এবং সেখানে অনেকগুলো ল পড়েছো যেখানে এনজাইমগুলো তার অ্যাক্টিভিটি শো করে। একটা হচ্ছে লক অ্যান্ড কি থিওরি ফিশার, আর একটা পড়েছিলে কোসল্যান্ডের থিওরি, যেখানে এটা বোঝানো হচ্ছিল যে যখন কোনো সাবস্ট্রেট এনজাইমের সাথে অ্যাসোসিয়েট হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, তখন সেই সাবস্ট্রেটটা এনজাইমের সাথে অ্যাড হওয়ার পর তার স্ট্রাকচারটা চেঞ্জ করে যাতে সে এনজাইম ভালো করে অ্যাক্টিভ সাইডে অ্যাসোসিয়েট হতে পারে। এটাকেই লক অ্যান্ড কি থিওরি বলা হয়। যেমন ধরো সব কি সব লক খুলতে পারে, অ্যান্সার হচ্ছে না। প্রত্যেকটা লকের জন্য একটা পার্টিকুলার কি আছে, সেরকম ভাবে সব সাবস্ট্রেটই কিন্তু এনজাইমের সাথে অ্যাড হতে পারবে না। পার্টিকুলার কোন একটা এনজাইমের জন্য বা প্রোটিনের জন্য পার্টিকুলার কোনো সাবস্ট্রেট থাকে। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি তুমি ভাবো, প্রোটিনের স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ডিন্যাচুরেশন। কেন প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ কোন একটা প্রোটিন মলিকিউল তার অ্যাক্টিভিটি শো করতে পারে একটা অপটিমাম টেম্পারেচার বা অপটিমাম পিএইচ স্কেল, কিন্তু সেই টেম্পারেচার বা পিএইচটা যদি কখনো মেইনটেইন না থাকে, ধরো কোন একটা পার্টিকুলার প্রোটিন মলিকিউল সে অ্যাক্টিভিটি শো করছে লোয়ার পিএইচ, মানে অ্যাসিডিক পিএইচ, তুমি সেখানে হায়ার পিএইচ মেইনটেইন করছো, বা কোনো একটা এনজাইম বা প্রোটিন মলিকিউল তার অ্যাক্টিভিটি শো করছে হায়ার পিএইচ, সেখানে তুমি মেইনটেইন করছো লোয়ার পিএইচ। তার ফলে প্রোটিনের স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ করে যাচ্ছে, তার ফলে প্রোটিন তার অ্যাক্টিভিটি লুজ করছে। এটাকে আমরা কি বলতে পারি, ডিন্যাচুরেশন অফ প্রোটিন। সো রাইট ডাউন the activity of protein molecule, the activity of protein molecule depends on optimum level of temperature and pH. Optimum level of temperature and pH, but if this temperature and pH is not maintained, the structure of protein molecule changes. This is called denaturation of protein. এবার তুমি এখন কোশ্চেন করতে পারো, ঠিক আছে স্যার আমি মানলাম যে প্রোটিনটা ডিন্যাচুরেট হয়ে যাচ্ছে যদি অপটিমাম টেম্পারেচার বা পিএইচটা মেইনটেইন করা না হয়, তাহলে কি কোনোভাবে সেই প্রোটিন মলিকিউলটা ফার্দার আগের অবস্থায় ব্যাক করে আসতে পারে? যেমন অনেকটাই থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং পলিমারের মতো, এই টেম্পারেচার দিচ্ছি, পলিমারের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর টেম্পারেচার সরিয়ে নিচে আগের অবস্থায় ব্যাক করছে। এখানেও তাহলে তোমার মনে কোশ্চেন আসতে পারে যে আচ্ছা আমি প্রোটিন মলিকিউলে একটা অপটিমাম টেম্পারেচার বা পিএইচ এ কাজ করছিল, আজকে হঠাৎ করে আমি টেম্পারেচার আর পিএইচটা মেইনটেইন করলাম না সেই লেভেলে, তার অ্যাক্টিভিটি লুজ করলো, তাহলে কি সে তার আগের অবস্থায় কোনোভাবে ব্যাক করে আসতে পারে? সেই প্রোটিন মলিকিউলটা কি আবার তার অ্যাক্টিভিটি দেখাতে পারে? অ্যানসার হচ্ছে হ্যাঁ পারে। যদি তুমি তার আগের টেম্পারেচার বা মানে যে টেম্পারেচার বা পিএইচ এ সে কাজ করছিল সেই টেম্পারেচার পিএইচটা আবার তুমি তার মেইনটেইন করো, ওটাকে বলা হয় রিন্যাচুরেশন অফ প্রোটিন। ডিন্যাচুরেশন মানে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অপটিমাম টেম্পারেচার পিএইচ মেইনটেইন করছো না বলে। আর রিন্যাচুরেশন মানে হচ্ছে আবার যখন কোন একটা প্রোটিনের ডিন্যাচুরেট প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তার অ্যাক্টিভিটি দেখাতে পারছিল না, তাকে আবার তার অ্যাক্টিভিটিতে ব্যাক করে আনার জন্য আবার সেই অপটিমাম লেভেলে টেম্পারেচার বা পিএইচ মেইনটেইন করছে। ইট ইজ কল্ড রিন্যাচুরেশন। দুটো জিনিসই জিজ্ঞেস করে, ডিন্যাচুরেশন অফ প্রোটিন কি
আবার তুমি রিন্যাচুরেশন অফ প্রোটিনও দেখতে পাবে। বুঝতে পেরেছো? অবস্থা হিসেবে ওটা সুটেবল সাবস্ট্রেট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, টেম্পারেচার আর পিএইচ চেঞ্জ করি। নেক্সট দেখো, ভালো কোশ্চেন। আবার দেখো এবিসিডি কোশ্চেন নাম্বার 5 এটা। এটা তো একদম ভালো করে রাখবে, এগুলো থাকবেই পরীক্ষায় কনফার্ম। এগুলো একদম মিস করবেন, এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার, আগে আমি কোশ্চেনটা লিখে দিই। আবার বলছে আইডেন্টিফাই এবিসিডি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3C 5 মার্কসের কোশ্চেন। আইডেন্টিফাই A to F। ফার্স্টে বলেছে M দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছে RCO2H, এর মধ্যে দিয়েছে থাইনিল ক্লোরাইড SOCl2 দিয়ে বলছে A। তারপরে বলেছে এক্সেস ডায়াজোমিথেন, বাহ এক্সেস ডায়াজোমিথেন, এটা দেখো তোমাদের একদিন পড়িয়েছি। followed by H2O Ag2O, H2O Ag2O heat, you'll get B। next N বলেছে CH3CH2 COO2H, এর মধ্যে আয়োডিন রেড ফসফরাস HVZ দিয়েছে আর দিয়েছে H2C দিয়ে বলেছে অ্যাসিটন বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যালডল ডি। নেক্সট দিয়েছে কার্বক্সিলিক অ্যাসিড বেঞ্জোইক অ্যাসিড দিয়েছে, এর মধ্যে দিয়েছে ডায়াজোমিথেন ইথার ই। তারপরে বলেছে অ্যাসিটন আয়োডিন NH, আইডেন্টিফাই A to F। ভালো কোশ্চেন। তাহলে আমরা কি জানি কার্বক্সিলিক অ্যাসিডের, এটা তো কি কার্বক্সিলিক অ্যাসিড, বুঝতে পারছো তো RCOOH। এই কার্বক্সিলিক অ্যাসিডে যদি থার্নিল ক্লোরাইড দাও, থার্নিল ক্লোরাইডও দিতে পারে বা PCl5 ও দিতে পারে, ফসফরাস পেন্টাক্লোরাইড। কি হয় বলো তো, ওইচটা Cl দিয়ে রিপ্লেসড হয়, তার মানে এটা কি হয়ে যাবে বলো তো, আর এটা হয়ে যাবে RCOCl, হ্যাঁ কি না? অ্যাসিড ক্লোরাইড বলা হয়, এটা কি বলা হয়? অ্যাসিড। আর এক্সেস ডায়াজোমিথেন ফলোড বাই ওয়াটার Ag2O দিলে এখানে তৈরি হয় RCH2COO, এটা বলে স্টেপ আপ রিঅ্যাকশন। স্টেপ আপ রিঅ্যাকশন কেন বলো তো স্টেপ আপ বলা হলো? নাম্বার অফ কার্বন বেড়ে গেল, কারণ তুমি দেখো কার্বক্সিলিক অ্যাসিড এখানে যেটা ছিল, এখানে দেখো RCOOH ছিল, এখানে দেখো কি হলো, একটা CH2 এক্সট্রা। তো এই রিঅ্যাকশনের নাম হচ্ছে আর্নড আইস্টার রিঅ্যাকশন। আর্নড পেলিও দেখে পড়িয়েছিলাম, আর্নড আইস্টার রিঅ্যাকশন, বা এটাকে অনেক সময় উলফ রিঅ্যারেঞ্জমেন্টও বলা হয়। উলফ রিঅ্যারেঞ্জমেন্ট একটা পার্ট অফ আর্নড আইস্টার, ঠিক আছে? নেক্সট বলেছে দেখো, এই আরেকখানা কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছে, আয়োডিন রেড ফসফরাস H2O দিয়েছে, এটা কি বলা হয়? হেল ভোলান্ট জেলেন্সকি HVZ। কি হয় HVZ এর? কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে যে কার্বনটা আলফা, সেই আলফা কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হবে। তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় একটা আয়োডিন চলে আসবে, তাহলে কিটা কি হবে? CH3। এটা যদি ব্রোমিন থাকে তাহলে বি আর হবে, আয়োডিন আছে আই হবে।
CO2H. Simple. Alpha iodopropanoic acid বা 2 iodopropanoic acid. নেক্সট অ্যাসিটন থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড এর আরেকটা নাম কি বলেছিলাম? ব্যারাইটা। তাহলে এটা অ্যাসিটন থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? অ্যালডন। তাহলে প্রথমে কি হবে বলো? এটা CH2COCH3 হবে। এখান থেকে একটা অ্যাসিডিক হাইড্রোজেন বেরিয়ে যাবে। OH মাইনাস দিয়ে কি করবে? এটা থেকে CH2 মাইনাস করবে। আবার একটা অ্যাসিটন আছে তার সাথে রিঅ্যাকশন হবে। তাহলে এই নেগেটিভ চার্জটা কি কার্বন অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে কি হবে? CH3COH CH3, তবে এটা হয়ে যাচ্ছে CH2COCH3। এটা নেক্সট বলছি কার্বক্সিলিক অ্যাসিডে ডায়াজোমিথেন কি হবে? এই কার্বক্সিলিক দিতে হবে C O H প্লাস কার্বক্সিলিক অ্যাসিড আছে। ডায়াজোমিথেন মানে CH2 N2 প্লাস আছে। তাহলে দেখ প্রথমে CH2 ডায়াজোমিথেন এখান থেকে H প্লাসটা নেবে, এই বলটা এখানে আছে। তাহলে কি হবে? এটা হচ্ছে COO আর এটা হচ্ছে CH3N2. CH2 after taking the H plus that will be converted to CH3, and this negative charge will attack this carbon. N2 plus will be liberated and we'll have it is just COO CH3. তাহলে কি তৈরি হলো? একটা এস্টার। এই কম্পাউন্ডটা কি? E। আর if দেখ I2NH দিয়েছে মানে কি? আয়োডোফর্ম। তার মানে দেখ এই দেখ কিটোমিথাইল গ্রুপ আছে, কিটোমিথাইল গ্রুপ থাকলে এটা ওটা বন্ডটা ভেঙে যাবে। একদম। তার মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড হবে আর এটা আয়োডোফর্ম। তাহলে এটা হয়ে যাচ্ছে তো দুটোই দেখাতে হবে, আয়োডোফর্ম প্লাস কার্বক্সিলিক অ্যাসিড মানে বেঞ্জোইক অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, ওখানে যে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট লিখেছো, এতে উলফ কৃষ্ণের সাথে কি কোনো ইয়ে আছে? না না, ওটা আলাদা। উলফিসেন্টে তো কিটোন থেকে আমরা অ্যালকেন করতাম। হ্যাঁ। আর এখানে তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড বানাচ্ছি এবং স্টেপ আপ করছি, একটা কার্বন বাড়াচ্ছি। এরকম দিয়েছে, আমার দেখ দিয়েছে রিএজেন্টের নাম লিখতে হবে। হয়ে গেছে? আর এটা তো নেম অফ দ্য রিএজেন্ট।
প্রথমে দিয়েছে RCO2Ag সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সেখান থেকে বলেছে RBr। রিএজেন্ট গুলো কি অ্যারোর মাথায় লিখতে হবে। দেন দিয়েছে বেঞ্জালডিহাইড প্লাস ফর্মালডিহাইড অ্যারো বেঞ্জাইল অ্যালকোহল ক্যানিং অ্যারো দিয়েছে, and then HCOO minus Na। নেক্সট Z দিয়েছে দেখ বেঞ্জয়েন ক্লোরাইড প্লাস বা বেঞ্জয়েন ক্লোরাইড থেকে দিয়েছে বেঞ্জালডিহাইড। ভালো কোশ্চেন। রিএজেন্ট কি কি হবে এটা জিজ্ঞেস করেছে। আরেকটা দিয়েছে ইউ দিয়ে CH3CHO CH3 টা আগে দিন করিয়েছি CH3 C এস্টার অ্যালডিহাইড থেকে এস্টার বানানো করো এটা। এটা কি হবে? এটা দেখো হ্যালোঅ্যালকেন হ্যালোডিন থেকে দিয়েছে অ্যালকিল হ্যালাইড অ্যালকিল ব্রোমাইড বানাতে হবে, কি দেবে? ব্রোমিন CCl, ব্রোমিন CCl14। এটাকে কি বলা হয়? হুন্স-ডিকার রিঅ্যাকশন। মনে করে দেখো হুন্স-ডিকার রিঅ্যাকশন পড়িয়েছিলাম, হুন্স-ডিকার রিঅ্যাকশন। আচ্ছা, এগুলো বোর্ডের কোশ্চেন, ভালো করে এগুলো মিস করো না। এটা দেখো ক্যানিজারো, কারণ কার্বনের রেসপেক্টে আলফা কার্বনে দেখো হাইড্রোজেন, তাহলে ক্যানিজারো। তাহলে ক্যানিজারো মানে কি করবে? NH দিয়ে দেবে 50% NH। নেক্সট বলেছে দেখো বেনজোইল ক্লোরাইড থেকে বেঞ্জালডিহাইড, এটা তো পারবে। রোজেনম্যান রিডাকশন, তাই না? হাইড্রোজেন থাকবেই সব কোশ্চেন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট সালফার কিন। আর এটা কি রিঅ্যাকশন? টিসেনকো রিঅ্যাকশন আছে, তাই না? অ্যালডিহাইড থেকে এস্টার বানানো কি হয়? অ্যালুমিনিয়াম ট্রাইথক্সাইড দিতে হবে। অ্যালুমিনিয়ামটা ওই ইটি মানে হচ্ছে ইথাইল, ওইটি মানে ইথক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইথক্সাইড আর লাস্টে H3+8। বুঝলে? নেক্সট বলছে হাউ ডু ইউ কনভার্ট। এটা লেখা হয়ে গেল, বলো লিখে নাও। ঠিক আছে, এবার দিয়েছে কনভার্সন। এই কনভার্সন গুলো করলেই আজকের ক্লাসের ছুটি। কনভার্সন গুলো ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বুঝে দিই বলছে হাউ ডু ইউ কনভার্ট। এটা অর এর কোশ্চেন, এটা অর দিয়ে দিয়েছে। হাউ ডু ইউ কনভার্ট 5 নম্বরের কোশ্চেনে অর, হাউ ডু ইউ কনভার্ট দিয়েছে
নাম্বার 1 বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, বেঞ্জালডিহাইড থেকে এই কম্পাউন্ডটা CH ডাবল বন্ড CH C ডাবল H। নেক্সট নিজে ট্রাই করো একটু, সায়ানোবেনজিন থেকে বেঞ্জালডিহাইড, নেম রিঅ্যাকশন। নেক্সট দিয়েছে অ্যাসিডিক অ্যাসিড, সেখান থেকে বলেছে CH3CO CO CH3 এটা বানাও। নাম্বার 4 এ দিয়েছে অ্যাসিটালডিহাইড থেকে এটা বানাতে। ভালো ভালো কোশ্চেন দিয়েছে, CH3 CHOH CO2H alpha hydroxy carboxylase। নাম্বার 5 অ্যাসিটোফেনন থেকে এস্টার বানাতে বলেছে। করবে দারুণ দারুণ কনভার্সন দিয়েছে। নিজেরা ট্রাই করো। ফার্স্ট এটা তো খুব ইজি, সিনামিক অ্যাসিড কি করে করবে, করিয়েছিলাম তো। অ্যাসিটিক অ্যানহাইড্রেট আর সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে দাও আর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দাও। অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দিলে, অ্যাসিটিক অ্যানহাইড্রেট আর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দিলে তোমার কি হয়ে যাবে, সিনামিক অ্যাসিড হয়ে যাবে। নেক্সট এটা কি রিঅ্যাকশন, স্টিফেন রিঅ্যাকশন। কি হবে বলো, SnCl2 কনসেন্ট্রেটেড HCl আর এখানে H3O+, তাই তো লিখে রাখো স্টিফেন রিঅ্যাকশন, ভুলে যেতে না যাও। অ্যাসিডিক, এইটা খুব ভালো কোশ্চেন, থার্ড আর ফোর্থ। অ্যাসিডিক অ্যাসিড থেকে এই রকম কম্পাউন্ড বানাবি, হাউ এটা ভেঙে গেছে কোনটা বলো, CH3CO H এর মধ্যে
CH3CO গ্রুপটা দেখো অ্যাটাচড আছে, তাহলে which এর জায়গায় একটা CO CH3 গ্রুপ আছে। দারুণ কোশ্চেন। COCH3 এর গ্রুপটা একটা এক্সটার্নাল আছে তাই তো? COCH3 এর গ্রুপে একটা এক্সটার্নাল আছে তাই তো? তাহলে চেষ্টা করো খাতায় লেখো, তবে না তো এখানে তাকিয়ে থাকলে হবে? এখানে তাকিয়ে আছো মানে তুমি অপেক্ষা করছো কখন আমি করে দেবো। খাতায় লিখে করতে হবে তো। আচ্ছা, এখানে একটা অক্সিজেন মিসিং আছে। এইটা আছে, এইটা আছে। এবার করো। করবে কি করে করো? এটা তো আরো ইজি। প্রথমে থায়ানিন ক্লোরাইড দিয়ে দাও, এটা কি হবে CH3COCl হয়ে যাবে। তারপর সোডিয়াম অ্যাসিটেট দিয়ে দাও, সোডিয়াম অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি হবে, যে তোমার সোডিয়াম অ্যাসিটেটটা আছে মানে CH3COO-, এটা কি কার্বনে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে হয়ে গেল CH3COO, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটার নাম কি, কি নাম? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট অ্যাসিটালডিহাইড থেকে এটা বলেছে, অ্যাসিটালডিহাইড থেকে আগে কার্বক্সিলিক অ্যাসিড করো। কি করে করবে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটালডিহাইড থেকে? K2Cr2O7 দিয়ে দাও, K2Cr2O7 H+ দিয়ে দাও, এটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। একই না? কিন্তু এখানে কটা কার্বন আছে গো? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে তুমি এক্ষুনি দেখো করলে এই কার্বন নাম্বার কার্বক্সিলিক অ্যাসিডে বারে একটা রিঅ্যাকশন দিয়ে এক্ষুনি করলে, স্টেপ অফ রিঅ্যাকশনটার নাম কি ছিল? আনটাইস্টার্ট। তাহলে CH2N2 ডায়াজোমিথেন ছিল, Hu2O ছিল, দিলে কি হবে বলো? এটা হয়ে যাবে CH3CH2 কার্বক্সিলিক অ্যাসিড হবে, হ্যাঁ কি না? কার্বক্সিলিক অ্যাসিডের আলফা কার্বনে হ্যালোজেন ঢোকাচ্ছিল একটা রিঅ্যাকশন দিয়ে, কি বলতো? HVZ। এক্ষুনি করলে তো রেড ফসফরাস ব্রোমিন যদি দিয়ে দাও তাহলে কি হবে? CH3 CHBr COOH, হ্যাঁ কি না? তারপরে এই ব্রোমিনের জায়গায় OH আনতে বলেছে, তো কি দিয়ে দেবে? অ্যাকোয়াস NaOH দিয়ে দেবে, অ্যাকোয়াস KOH দিয়ে দেবে। তাহলে কি হয়ে যাবে? CH3 CHBr, সরি Br টা OH হয়ে যাবে, CH3 CHOH COOH। এটা HVZ করলে
এটা আনডাইস্টেড করবে বা উলফ রিঅ্যারেঞ্জমেন্ট যাই বলো। এই রিঅ্যাকশনটা আগের দিন করেছি, কি রিঅ্যাকশন? রাইস, মনে আছে? কিটোন থেকে এস্টার বানানো, সেই ফেরিক ক্লোরাইড দিয়ে ফেরিক ক্লোরাইড দিতে পারো, বা ধরো অ্যানাইডাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। और তাই না? করেছি তো আগের দিন, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না, এটা করেছি তো। সব করা যাবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, যেখানে আমরা 2015 এর আমাদের যে বোর্ডের পেপারটা আছে সেই জায়গাটা আমরা পিওয়াইকিউ এর জায়গাটা আমরা কমপ্লিট করলাম। এই জায়গাটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং কোনো রকম কোনো কোয়ারি বা ডাউটস থাকলে অবশ্যই আমাকে রিচ করে সেটা জানাও, তাহলে যাতে আমরা 1:1 ইন্টারঅ্যাকশন করে জিনিসটা আমরা ক্লিয়ার আউট করতে পারি। আমরা আবার মিট করব আমাদের নেক্সট ক্লাসে উইথ সো মাচ প্র্যাকটিস, আরো অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আজকে ক্লাস যেগুলো করলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এবারে বোর্ড এক্সামে তোমরা পেতে চলেছো, সেই জন্য এই জায়গাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আর কোনো কোয়ারি বা ডাউটস থাকলে অবশ্যই। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। আমরা আবার মিট করব আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।